ওমেন অ্যান্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফেস্টিভ্যাল 2025-এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর গোল্ডেন সিটিজেন বিষয়ক ডিসকাশনে আজকে সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল তরুণকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওমেন অ্যান্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফেস্টিভ্যাল 2025 আয়োজন করেছেন সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন সম্পন্ন হয়েছে এবং এখানে আয়োজক হিসেবে আছেন সানরাইজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সহ আয়োজক হিসেবে আছেন অ্যালায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিআরপি, সেভ দ্য চিলড্রেন এবং এসওএস চাইল্ড ফিল্ডস। তো নারী ও প্রতিবন্ধী নাগরিকদের দক্ষতা, শিল্প ও উদ্যোগকে তুলে ধরা, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়ন করাই এই সেশনের মূল উদ্দেশ্য। অর্থাৎ এই যে নারী এবং প্রতিবন্ধী নাগরিকদের তাদের সামগ্রিক জীবনমান উন্নয়ন বা তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে তাদের মতামত শুনবো এবং তাদের সেই মতামতের মাধ্যমে নিশ্চয়ই তাদের জন্য সুন্দর একটি সমাধান বা সুন্দর উদ্যোগ চলে আসবে এবং যেটা আমরা সুপারিশ আকারে পরবর্তীতে পাবলিশ করবো। তা আমরা দেখি যে আমাদের বাংলাদেশের সংবিধানের 19, 27, 28 এবং 29 নং অনুচ্ছেদে কিন্তু নারী অধিকারের কথা বলা আছে। এবং 19-এ বলা আছে যে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা আছে, 27 নং অনুচ্ছেদে নারীর প্রতি যে আইনের নারীর সমতার কথা বলা আছে, 28-এ নারীর ক্ষেত্রে বৈষম্যের কথা বলা আছে এবং 29-এ চাকরি জীবনে বা রাষ্ট্রীয় চাকরি পাওয়ার ক্ষেত্রে নারীর সম অধিকারের কথা বলা আছে। তারপরে আসলে আমরা দেখেছি যে নারী এবং প্রতিবন্ধীরা বিভিন্ন ক্ষেত্রেই পিছিয়ে আছে এবং আমাদের এসডিজির যে গোল 3 অর্থাৎ সুস্বাস্থ্য ও কল্যাণ, এসডিজির গোল 4 মানসম্মত শিক্ষা বা কোয়ালিটি এডুকেশন, এসডিজি গোল 5 নারী ও পুরুষের সমতা, এসডিজি গোল 8 মর্যাদাপূর্ণ কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ এবং এসডিজি 10 রিডিউস ইনইকুয়ালিটি বা অসমতা হ্রাস। সকল ক্ষেত্রেই আসলে নারী এবং প্রতিবন্ধীরা পিছিয়ে আছে। তো নারী এবং প্রতিবন্ধীদের সামগ্রিক উন্নয়নে কিভাবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আমরা দেখেছি যে যদি কোনো প্রতিবন্ধী নারী হয় তাহলে সে প্রতিবন্ধী হিসেবে ভাড়া রাখবে, নারী হিসেবে ভাড়া রাখবে এবং যদি দরিদ্র হয় তাহলে সে ট্রায়াঙ্গুলার সেন্স থেকে আসবে অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল সেন্স থেকে ভাড়া রাখার অবস্থা থাকে। তো আমরা এই বিষয়ে আমরা আমাদের যে সকল আজকে উপস্থিত হয়েছে তাদের সাথে পরিচয় করে দিব। তার আগে আমি মাহমুদ হাসান, এএসডিএফ এর ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছি এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর খালিদা খানম আক্তার, সদস্য উমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন, চেয়ার হিসেবে মোহাম্মদ সাইদুর রহমান ডিএস, যদিও স্যার একটু বাইরে আছেন, তারা একটু জরুরি কাজে। এবং কিনোট স্পিকার হিসেবে আছেন প্রফেসর ডক্টর সোহরাব হোসেন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর দ্য রিহেবিলিটেশন অফ দ্য প্যারালাইজড, সিআরপি। এবং প্যানেলিস্ট হিসেবে আছে ডক্টর ইসরাত জাহান, রিজিওনাল ইনক্লুসিভ হেলথ স্পেশালিস্ট, দক্ষিণ এশিয়া হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল। এছাড়াও আমাদের সুদূর যুক্তরাষ্ট্র থেকে আর একজন প্যানেলিস্ট আছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার হোসেন এম আজিম, ইউনিভার্সিটি অফ ডিস্ট্রিক্ট কলম্বিয়া, ইউএসএ। তো আমরা সেশনের শুরুতেই আমাদের কিনোট স্পিকার প্রফেসর ডক্টর সোহরাব হোসেন স্যারের কাছে তাদের কিনোট প্রেজেন্ট দেওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টর সোহরাব হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ তাদের এই চমৎকার কিনোট স্পিচ দেওয়ার জন্য এবং সিআরপি যে ডিজেবিলিটির জন্য চমৎকার কাজ করছে। আমার মনে হয় যে সবাই আমরা এখানে যারা আছি বুঝতে পেরেছি স্যারের এই প্রেজেন্টেশনের মাধ্যমে। এবং আমরা আরেকটা জিনিস মনে হয় স্যারের প্রেজেন্টেশন শুনে আমরা এই রুমে যারা বসে আছি আমরা সবাই ব্লেসড, আমরা এখানে যারা কেউ ডিসেবলড না। তা আমার মনে হয় যে এই ব্লেসিং এর জন্য প্রশ্ন হচ্ছে আমাদের থ্যাঙ্কফুল থাকা উচিত। এবং বলা হয় যে ডিসেবিলিটি ইজ নট অ্যান ইনএবিলিটি এন্ড ডিসেবিলিটি ইজ নট ইনএবিলিটি, ইটস এ ডাইভার্সিটি and rehabilitation is not an option, it's a human rights. এবং আমরা যদি হেলথ রাইট নিয়ে চিন্তা করি, বলা হয় যে হেলথ অলসো রাইট ইজ নট এ প্রিভিলেজ and there is no sustainable development without health and no health without inclusion. তো আমরা এই পর্যায়ে আমাদের যিনি নেক্সট প্যানেলিস্ট ডক্টর ইসরাত জাহান ম্যামকে আমরা আমন্ত্রণ জানাবো বক্তব্য দেওয়ার জন্য। এবং ম্যামের কাছে আমরা জানতে চাইবো যে দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতায় প্রবীণ নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে উদ্যোগ কি এবং এক্ষেত্রে আপনার যে প্রতিষ্ঠান অর্থাৎ মেডিকেল প্রতিষ্ঠান কিভাবে কাজ করছে। ধন্যবাদ ডক্টর ইসরাত জাহান ম্যামকে। ম্যাম যে প্রতিবন্ধী বান্ধব মানুষ তার স্পিচের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। এবং আসলে একটা ম্যামের সাথে একটু করে বলতে চাই, যিনি বললেন যে প্রতিবন্ধিতা আসলে বা যে দয়া দেখানো এটা আসলে কোনো মানে দয়া দেখানো না, এটা তাদের রাইটস। তো আমরাও তাই মনে করি। ইভেন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল একটা স্লোগান দেখেছি আমি, স্লোগান ছিল এরকম যে ইনক্লুসিভ হেলথ মিনস সিইং দ্য পারসন নট দ্য ডিসেবল। আমার হচ্ছে প্রত্যেকটা পার্সনেরই তার হেলথ রাইট পাওয়ার অধিকার আছে, এটা প্রতিবন্ধী হোক স্বাভাবিক হোক সবার। ইউনিভার্সিটি অফ ডিস্ট্রিক্ট কলম্বিয়া যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা পাবলিক ইউনিভার্সিটি, সেখানকার প্রফেসর
তো স্যার হচ্ছে রিসার্চ করেন, ডিজার্ভেশন রিসার্চ করেন, ক্লাইমেট নিয়ে কাজ করেন। তো এই মুহূর্তে আমরা ডক্টর হোসেন এম আজিম স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টর হোসেন আজিম স্যার। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন এম আজিম স্যারকে। স্যারের এত শর্ট টাইমে আসলে বাংলাদেশ এবং ইনস্টাল পার্সপেক্টিভে রিসার্চ করে যেটি দেখিয়েছে যে আসলে প্রতিবন্ধীদের জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং সেটা কিভাবে মোকাবেলা করে তার কিছু ওয়ে আউট স্যার দিয়েছে। তো আমরা চেষ্টা করি, স্যার আরেকটা আহ্বান দেখেছেন যে জয়েন্ট বডি ফর্ম করে অর্থাৎ যারা কাজ করতে চায় বাংলাদেশ এবং ইনস্টাল লেভেলে তাদেরকে কোলাবোরেট করে কোনো ধরনের উদ্যোগ নেওয়া যায় কিনা নিশ্চয়ই স্যার আমরা চেষ্টা করবো। এরকম হচ্ছে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট এবং যারা প্রবাসী বাংলা মেধাবী যারা আছে তাদেরকে সকলকে সামনে নিয়ে, এবং আমার সামনে যে তরুণরা বসে আছে যারা প্রতিবন্ধী নিয়ে কাজ করতে চায়, নারীর অধিকার নিয়ে কাজ করতে চায়, তাদের সকলকে কম্বাইন করে আমরা নিশ্চয়ই সামনে কোনো চেষ্টা করবো, একটা নিশ্চয়ই বের করবো। আপনাকে স্যার এত শর্ট টাইমে এত চমৎকার ভাবে আসলে এই আমাদের এই আজকের প্রোগ্রামের জন্য আজকের যে সেশনের যে এজেন্ডা অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর গোল্ডেন সিটিজেন এই বিষয়ে চমৎকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সেটার শেষের দিকে চলে আসছি। তো আমরা একটু বলে নেই যেহেতু আমাদের সামনে তরুণ আছে, আমরা চাই সবসময় তরুণদের সুযোগ তৈরি করে দেয়। আমরা হচ্ছে আমাদের চেয়ারপারসন বা উনি নেই এবং চিফ গেস্ট হিসেবে পরে আমরা একটা ওপেন ডিসকাশন রাখবো 10 মিনিটের জন্য। তো সেখানে যারা তরুণ যারা আছেন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা যে কোনো মতামত থাকে আমরা 5 জনকে অ্যালাউ করবো। তো আমরা চাই যে যারা কোনো কোশ্চেন থাকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য, তাহলে আমরা তাদেরকে সুযোগ দিব। তো গেট রেডি ফর দ্যাট। তো যেহেতু আমাদের আজকে সেশনের চেয়ার ছিলেন এই অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক স্যার মোহাম্মদ সাইদুর রহমান স্যার, স্যার যেহেতু নেই আমি এই মন্ত্রণালয়ের একজন সাবেক কর্মকর্তা হিসাবে আমি স্যারের পক্ষ হয়ে সমাজসেবা যদি কিছু কার্যক্রম করে এই আমার পঞ্চবর্ষীয় স্যারদের সম্পর্কে তাদের কাছে এবং যারা তরুণ আছে তাদের কাছে কিছু কার্যক্রম বলার চেষ্টা করছি ফাংশন। আমরা জানি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আসলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে। সমাজসেবা এই অধিদপ্তরের 3টা ভাইটাল, অনেকগুলো 14টা কার্যক্রম আছে। তার মধ্যে 3টা ভাইটাল কার্যক্রম, একটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা, আরেকটা হচ্ছে নারীদের জন্য বা বয়স্ক বিধবা ভাতা এবং আরেকটা হচ্ছে বয়স্ক ভাতা। তার ভিতরে প্রতিবন্ধী ভাতা অর্থাৎ প্রায় 32,34,000 মানুষের জন্য এই মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয় এবং এই মন্ত্রণালয় থেকে এই প্রতিবন্ধীরা প্রতি মাসে 850 টাকা করে ভাতা পেয়ে থাকে। এবং এই মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন জায়গায় শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় আছে, বিভিন্ন জায়গাতে রয়েছে এবং যারা প্রতিবন্ধী নিয়ে কাজ করে সেই সংস্থাগুলোকে তাদের অনুমোদন দেওয়া, তাদেরকে সবই সহায়তা করার কাজ করে থাকে। এবং দেখা যায় যে প্রত্যেকটি কার্যালয় রয়েছে প্রতিবন্ধীর জন্য, শ্রবণ এবং বাক প্রতিবন্ধী কার্যালয়, তাদের জন্য এই মন্ত্রণালয়ের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে এবং কাজ করে। এবং প্রতিবন্ধী মানুষের সন্তানদের জন্য এই মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ রয়েছে এবং 1 লাখ সন্তানের জন্য 900 থেকে 1300 টাকা পর্যন্ত বিভিন্ন স্টেজে অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত 900, তারপরে হচ্ছে 1200 এবং টারশিয়ারি পর্যায়ে অর্থাৎ গ্রাজুয়েশন লেভেলে 1300 টাকা করে তাদেরকে পার মান্থ দেওয়া হয় এবং 1 লাখ তাদেরকে ভাতা দেওয়া হয়। এবং আরেকটা প্রতিবন্ধীর কথা আসলে আমরা কেউ আলাপ করি না, কিন্তু সমাজসেবা তাদেরকে ভুলে যায়। একটা কথা সমাজসেবা স্লোগান হচ্ছে যে পাশে নেই কেউ যার, সমাজসেবা পাছে তার। সেই স্লোগান থেকে দেখা যায় যে সমাজসেবা সামাজিক প্রতিবন্ধী অর্থাৎ যারা সমাজে আমরা যাদেরকে বলি যে কোনো কারণেই হোক তারা হচ্ছে এই আদিম পেশা বা হচ্ছে যেটাকে আমরা খুব ভালোভাবে বললে যে প্রস্টিটিউশন যারা বেছে নিয়েছে তাদেরকে আসলে মানে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র রয়েছে এই সমাজসেবা অধিদপ্তরের 4টা বিভাগে রয়েছে। তো এবং তাদেরকে হচ্ছে এখানে রাখা হয়, তাদেরকে আদালতের মাধ্যমে তাদের চিকিৎসা করা, তাদের পুনর্বাসন ব্যবস্থা করা, তাদেরকে হস্তশিল্প শেখানো এবং তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিচালনা করার মাধ্যমে একেবারে সামাজিক জীবন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সমাজসেবার বেশ কিছু কার্যক্রম রয়েছে। এবং আমাদের সামনে যে পানিটা রয়েছে এই মুক্তা পানি, এটা কিন্তু একেবারেই প্রতিবন্ধীদের তৈরি হয় অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এবং একটা সমাজসেবা ফাউন্ডেশন রয়েছে প্রতিবন্ধী ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন আমরা একটা ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টের আওতায় প্রতিবন্ধী দ্বারা এই পানি তৈরি করা হয় এবং এই পানির মাধ্যমে যে লভ্যাংশ আসে প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। তো এই খুবই ছোট থাকে সমাজসেবার আসলে যে কার্যক্রম রয়েছে প্রতিবন্ধী বাদল বলার চেষ্টা করলাম। আমরা একেবারে এই আয়োজনের শেষ পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি ডক্টর খালিদা হানুন ম্যামের কাছে আসবো। ম্যামকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যেভাবে এত ব্যস্ততার ভিতরেও এত সময় মানে ব্যস্ততার মধ্যে আমাদের কাছে এসেছে, আমাদেরকে সময় দিয়েছেন এবং এরকম একটা প্রোগ্রামে এসে প্রোগ্রামটাকে মহিমান্বিত করেছেন। এই প্রোগ্রামটা ভিতরে দিয়ে 10 থাকে ম্যাম 100 হয়ে গেছে। তো আমরা অনুরোধ করবো যে ম্যাম তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবং ম্যাম হচ্ছে দীর্ঘদিন ধরে আসলে এই প্রতিবন্ধী নারীদের নিয়ে কাজ করে। বর্তমানে যে নারী কমিশন রয়েছে সেই নারী কমিশনের একজন সম্মানিত সদস্য হচ্ছে আমাদের ডক্টর খালিদা হানুম আক্তার ম্যাম।
ম্যাম, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি ডক্টর খালিদা হানু আক্তার ম্যামকে তার প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য। ম্যাম যেহেতু নারী কমিশনের একজন সম্মানিত সদস্য, তো ম্যাম তার স্পিচ থেকে যেভাবে বলেছেন আর কি, যে ম্যাম কাজ করেন, যে আইন নীতি এবং কর্মসূচি নিয়ে কাজ করার কথা বলেছেন। ম্যাম দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন বিল্ডিং এ যেটা হচ্ছে প্রতিবন্ধী বান্ধব নয়, যেমন তাদের জন্য নির্দিষ্ট র্যাম্প নেই, বা সিঁড়ির ক্ষেত্রেও সিঁড়ির যে কাঠামো রয়েছে অর্থাৎ বিল্ডিং এর যে কাঠামো এটা প্রতিবন্ধী বান্ধব নয়। তো ম্যাম এই বিষয়গুলোকে ফোকাস করেছেন এবং আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে যারা হচ্ছে এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে সচেতন করা বা প্রতিবন্ধী বান্ধব যাতে ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে সেই জন্য সাথে কাজ করা। তো ম্যামকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের যে আজকের যে সেশনের যে টাইটেল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর গোল্ডেন সিটিজেন, এই সেশনের কর্মসূচি আমরা সমাপ্তি ঘোষণা করবো। তো তার আগে বলতে চাই যে আমরা যদি নিজেদেরকে বিচ্ছিন্নভাবে অর্থাৎ যে আমরা বিচ্ছিন্নভাবে কিন্তু আমাদের আসলে সার্বিক উন্নতি হবে না। তার মানে হচ্ছে যে উই রাইজ বাই লিফটিং আদার্স। তার মানে আমরা তখনই আসলে উন্নতি করবো বা আমরা সামগ্রিক উন্নয়ন হবে রাষ্ট্রের জন্য যখন আমরা সকলকে নিয়ে, যারা এসডিজির মূল বক্তব্য লিভিং নো ওয়ান বিহাইন্ড, সকলকে নিয়ে যখন এগিয়ে তখন আসলে সার্বিক উন্নয়ন হবে। তো আমরা তো এই প্ল্যাটফর্মে যারা আছে আজকে আমরা এটা বলতে চাই যে উই আর দ্য ফ্রেন্ড অফ পারসনস উইথ ডিসেবিলিটি। তা আমরা যারা ডিসেবল পিপল তাদের আমরা বন্ধু হবো, তাদেরকে আমরা তাদের প্রোগ্রামে কাজ করবো, তাদেরকে আমরা যোগ্য সম্মান দিব। তা আমরা এইভাবে বলে আমরা শেষ করতে চাই। এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই প্রোগ্রামটা করেছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে জিনিস বলতে চাই যে সমাজ দপ্তরের সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় তারা একটা জিনিস দাবি করে যে সোশ্যাল ওয়েলফেয়ার ইজ নট এ চ্যারিটি। আমরা সোশ্যাল ওয়েলফেয়ার যারা তারা কিন্তু শুধু চ্যারিটি করছে না, অনেকে ভাবে সমাজ সেবা এটা সমমূল্য কাজ, ইটস দ্য হিউম্যান রাইটস, দে অলসো বিলিভ ইন। তার মানে সোশ্যাল ওয়েলফেয়ার ইজ নট এ চ্যারিটি, ইটস দ্য হিউম্যান রাইট। তো যেখানেই সমাজ সেবার মাধ্যমে সেবা পাওয়া হয় তারা যেন নিজেদেরকে কখনোই বঞ্চিত না হবে, এটা রাষ্ট্রের মানুষ নাগরিক হিসাবে তার নিরাপত্তা অধিকার হিসাবে এটা তার অধিকার, তার রাইট। তো এই প্রোগ্রাম সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই কর্মসূচি এখানে শেষ করলাম বা আমার সামনে কারণ বসে আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা এই প্রশ্ন নিব, 5টা প্রশ্ন নিব সব কিছু। আর একটা প্রশ্ন ছিল যে প্রতিবন্ধী ভাতা যিনি পান বা তার আবার সে শিক্ষা ভাতা পায় না, প্রতিবন্ধী হয় বা অন্য কোনো ভাতা পেলে একটা ভাতা পায়। তা আমি সমাজ কল্যাণ অধিদপ্তরের একজন সাবেক অফিসার হিসাবে একটু বলি যে সরকারের কি সদিচ্ছা আছে, একটা সরকারের সীমাবদ্ধতা আছে। এবং এই বছর এই মন্ত্রণালয়ের বাজেট হয়েছে 14,000 কোটি টাকা, গত বছর ছিল 12,000 কোটি টাকা। তার মানে সরকারের কিন্তু বাজেট বাড়ছে। এবং যদি ধরেন প্রতিবন্ধী ভাতার কথা বলবো, এটা শুরু হয়েছিল 200 টাকা দিয়ে, সেখান থেকে এখন 850 টাকা হয়েছে। এটা এখনো অপ্রতুল, কিন্তু সরকারের ক্রমান্বয়ে আসলে চেষ্টা করা হচ্ছে, বাড়ছে। এবং আপনি দেখেন যে বাংলাদেশের দরিদ্র সীমার নিচে রয়েছে প্রায় 20.9% মানুষ, তাহলে প্রায় 4 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে এর মধ্যে 1,60,00,000 যেটা বলা হচ্ছে প্রতিবন্ধী, তাহলে প্রতিবন্ধী আছে, বয়স্ক আছে, নারী আছে, বৃদ্ধ আছে এবং বিধবা আছে, অনেকগুলো ক্যাটাগরি, চা শ্রমিক আছে, হ্যাঁ, এতগুলো সেগমেন্টকে সমস্যা কভার করতে গিয়ে আসলে একজন একটা ভাতা পেলে তার আরেকটা ভাতা দেওয়াটা পসিবল হচ্ছে না এই মুহূর্তে। এটা হচ্ছে বাস্তব কথা। কিন্তু সমস্যা আমার যেহেতু আমি এখানে কাজ করেছি প্রায় 1.5 বছরের মতো, আমি দেখেছি এই মন্ত্রণালয় অনেক আন্তরিক, বিশেষ করে পাবলিক জনগোষ্ঠীর কাজ করার ক্ষেত্রে। তো আপনি যদি ধরেন এদের চার্ট দেখেন, দেখবেন যে গ্রাজুয়ালি আসলে এদের সপ্তাহ বাড়ছে এবং বাজেটও আসলে ক্রমান্বয়ে বাড়ছে। যে বয়স ভাতা 100 টাকা ছিল সেটা এখন 600 টাকা হয়েছে। তো ক্রমান্বয়ে বাড়ছে আসলে। এটা একটা বিষয় বলবেন। আর একটা বলবেন যে প্রতিবন্ধীদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা। আমি দেখছি ধরেন যেমন প্রত্যেকটা জেলাতে 20টি প্রতিবন্ধী স্কুল রয়েছে, সেই স্কুলে প্রত্যেকটা জেলাতে রয়েছে 10 জন করে শিক্ষার্থী। আমার অনেক স্কুল ভিজিট করার সুযোগ হয়েছে, আমি দেখেছি সেখানে 10 জন করে শিক্ষার্থী নাই। তার মানে অনেক শিক্ষার্থী প্রতিবন্ধী থাকা সত্ত্বেও, স্কুল থাকা সত্ত্বেও সেখানে ভর্তি হচ্ছে না। কাজে সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে যারা প্রতিবন্ধী আছেন তারা কি চাচ্ছেন কিনা যে তারা নিজেকে আপগ্রেড করবে। তো একেবারে ধরেন হ্যাঁ, সমস্যা যদি কেউ বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসতে খুব ভালো হতো, কিন্তু মানে যিনি প্রতিবন্ধী তার পরিবারকে এগিয়ে আসতে হবে যে আপনার ধরেন ক্যাপাসিটি 10 জনের, সেখানে একজনও নেই, ক্যাপাসিটি 10 জনের, সেখানে 6 জন, তাকে তুমি যারা উল্লেখ করে বলতে পারি কোথায় 6 জন আছে, কোথায় একজনও নেই। অথচ প্রতিটি স্কুল আসে, শিক্ষক আসে, সবকিছু আসে, কিন্তু মানে প্রতিবন্ধী হিসাবে কেউ ওখানে এনরোল হন। তো বিষয়গুলো হচ্ছে এরকম। এবং আবার অনেকে হচ্ছে কারণ যে পরিমাণ ট্রেনিং দেওয়ার কথা, সেই পরিমাণ ট্রেনিং দেওয়ারও সক্ষমতার একটা বিষয় আছে, তারপরে সদিচ্ছা আছে, অনেকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং পর্যায়ে ট্রেনিং গুলো বাড়ানো হচ্ছে। তো আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, আমরা প্রশ্ন নিব না, আমরা এই সেশন শেষে যদি কারো কথা থাকে আমরা পার্সোনালি বলবো। হ্যাঁ, আমরা হচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।